কিন্তু নামাজে যাবেন কেন? নামাজ পড়তে যাওয়া এটা ইসলাম বিরোধী আর হিন্দুদের উপর আঘাত করা। এবার মোদির ভারতকে ভেঙে খণ্ড খণ্ড করার সমস্ত আয়োজন সম্পন্ন করেছে বাংলাদেশ ও পাকিস্তান। নরেন্দ্র মোদি যা কল্পনাও করতে পারেনি, ঠিক সেটাই করতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। দর্শক, এরদোয়ান যে বাংলাদেশকে কাছে টানতে চাইছে তা বোঝা যায় একটি বিশেষ ঘটনায়। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচনের সভাপতি পদে বাংলাদেশের জয়ের পেছনে তুরস্ক পর্দার আড়াল থেকে বিশাল ভূমিকা রেখেছে। দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী ভারতের ককরোচ জনতা পার্টি সিজেপি। আগামী 7 দিনের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দেওয়া না হলে অথবা পদত্যাগ না করলে দেশজুড়ে নতুন করে আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছে দলটি। সরকারের 100 দিনে 605 খুন সংগঠিত হয়েছে। সাদিক কায়েমের সাথে পাল্লা দিতে গিয়ে ছাত্র দলের ডাকসু পরাজিত নেতা আবিদুল ইসলামকে রীতিমতো গলদঘর্ম হতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যে দেখে নিয়েছেন। দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের তথ্য। তাই কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে আসা যাক। সাদিক কায়েমের সাথে পাল্লা দিতে গিয়ে ছাত্র দলের ডাকসু পরাজিত নেতা আবিদুল ইসলামকে রীতিমতো গলদঘর্ম হতে হচ্ছে। আবিদুলদের এই হতাশা আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হতে যাচ্ছে, কারণ সাদিক কায়েম এবং হাসনাত আবদুল্লাহকে পৃথিবীর অন্যতম বৃহৎ এবং প্রাচীন বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বিষয়টা আমি আসছি তার আগে একটু আলোচনা করে নেই। গত কয়েকদিন আগে আপনারা জানেন সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসুর বেশ কয়েকজন 15 জন নেতা চীন সফরে গিয়েছিলেন। সেখানে গিয়ে তারা চীনের বিভিন্ন প্রযুক্তি নিজেরা অবজার্ভ করেছে। চীন সরকারের সাথে চীনা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তারা কনভারসেশন করেছে। চীনের যে যুব শক্তি আছে এই যুব শক্তিদেরকে তারা ব্রিফ করেছে, অর্থাৎ তাদেরকে ডেকেই নিয়ে গিয়েছিল এখান থেকে। সাদিক কায়েম যে ইয়াং লিডার, ইয়াং কোয়ালিফাইড লিডার, এই বিষয়টা তার কি ক্যারিশমাটিক ক্ষমতার বলে তিনি এরকম হয়েছেন, এইটা জানানোর জন্য চীনের ছেলে মেয়েদেরকে ছাত্রছাত্রীদেরকে এই বিষয়ে ইনফ্লুয়েন্স করার জন্য মূলত তাদেরকে ডেকে নিয়ে গিয়েছিল। সাদিক কায়েমদের এই চীন সফরের যে বিস্ময়কর সফলতা, এই সফলতা দেখে ছাত্র দলের আবিদুল ইসলাম, তারপরে যে মায়েদ, তারপরে তানবীর বাড়ি হামিম, এরা মূলত মুষড়ে পড়লো। পরশ্রী কাতরতায় এরা ভুগতে শুরু করলো, ঈর্ষাপরায়ণ হয়ে গেল। দলীয় বৈঠকে সিদ্ধান্ত হলো ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো হবে চীনে। তিনি চীনে তো যাচ্ছিলেনই সরকারি সফরে, সেখানে তিনি অনুরোধ জানাবেন যে ডাকসুর এই নেতাদেরকেও যেন ডাকা হয়, ছাত্র দলের এদেরকে যেন ডাকা হয়। পরে চীন সরকার ফখরুল ইসলাম আলমগীরের ওই অনুরোধে আবিদুলদেরকে আমন্ত্রণ জানালেন। আবিদ সেখানে একটা ছবি শেয়ার করেছে। চীন সরকারের প্রধান শি জিনপিং তিনি আবিদের মাথার উপরে হাত রেখেছেন। এই ছবি আবার আবিদ শেয়ার করেছে এবং তিনি সেখানে লিখেছেন যে শি জিনপিং আমার বাবার মতো। পরবর্তীতে আসলে এই আধুনিক যুগে কোনো কিছু তো গোপন রাখার কোনো উপায় নেই। পরবর্তীতে দেখা গেছে যে ওই ছবিটা মূলত এআই ক্রিয়েটেড, এআই দিয়ে তৈরি। তো আবিদুল এখানে এআই দিয়ে বানানো একটা ছবি দিয়ে শেয়ার করে কি সফলতা তিনি দেখাতে চাইলেন বা কি ক্যারিশমা দেখাতে চাইলেন, এটি আসলে আমাদের বুঝে আসছে না। হয়তো তিনি এটি বোঝাতে চেয়েছেন যে দেখো সাদিক কায়েম, শুধু তুমিই নয়, চীন সরকার দেখো আমাকে কি গুরুত্ব দিয়েছে, আমার কি মূল্যায়নটা তারা করেছে। চীন সরকার, শি জিনপিং আমার মাথার উপরে হাত রেখেছে, এটা হয়তো তিনি বোঝাতে চাইলেন। যাই হোক, এগুলো খুব বেশি ভালো প্রতিযোগিতা নয়, এটি অসুস্থ প্রতিযোগিতা। এবার আসুন আমরা ওই জায়গায় যাই যে আবার চীন সফর শেষ করার পরেই যখন সাদিক কায়েমরা ঢাকায় ফিরে এসেছে, এবার খোদ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তারা সাদিক কায়েম এবং হাসনাত আবদুল্লাহকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে আলাদা আলাদা। আরও সাথে কয়েকজন আছে, আলাদা আলাদা এদেরকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে।
এবং এইখানে সেখানে যে যাবে, আসবে, থাকবে, খাবে, এই সমস্ত খরচ বহন করবে লন্ডন সরকার তথা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখানে তাদের কাজ কি? ওই চীন যে উদ্দেশ্যে ডেকে নিয়ে গিয়েছিল, ইয়াং এনার্জেটিক লিডার, ইয়াং কোয়ালিফাইড লিডার, এইটার আলোকে সেখানে সাদিক কায়েম বক্তব্য দিবে, বিভিন্ন তাদের সাথে মত বিনিময় করবে, তাদের কাছ থেকে সাদিক কায়েমের যেটা জানার আছে, নেয়ার আছে সেটা নেবে এবং তারাও তাদেরকে দেবে। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে একটি সরকারের পতনে কিভাবে তিনি নেপথ্য থেকে কাজ করেছেন, ভিতরে ভিতরে কিভাবে তিনি রসদ জুগিয়েছেন, ফুয়েল জুগিয়েছেন, কিভাবে প্ল্যানগুলো দিয়েছেন, সেই প্ল্যান কিভাবে বাস্তবায়ন করেছেন, হাসিনার পতন কিভাবে ত্বরান্বিত করেছেন, এই সমস্ত বিষয়গুলো তারা তার কাছ থেকে শুনবে এবং তারা আরও কিছু কৌশল, আরও কিছু সিস্টেম সাদিক কায়েমের সাথে তারা এক্সচেঞ্জ করবে, ফলে আরও বেশি গেদার হবে। এটা সাদিক কায়েমেরও কাজে লাগবে, কারণ তাকে যেহেতু ঢাকা মহানগরী দক্ষিণের মেয়র পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামাত ইসলাম, সুতরাং এই মুহূর্তে তার অভিজ্ঞতা প্রয়োজন হবে, প্রচুর অভিজ্ঞতা লাগবে। এখন এই যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আবার সাদিক কায়েমকে ডাকলেন, এইখানে ছাত্র দলের ছেলেপেলে, বিশেষ করে আবিদুল, হামিম এবং মায়েদরা নতুন করে কি আবার একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেল না? এখানে কিন্তু তারা বিরাট একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেল। রাজনীতিতে আবারও প্রফেসর ইউনূসের অবিশ্বাস্য খেলা শুরু। প্রফেসর ইউনূস খেলছেন, এটা এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতি এটা নিয়ে তোলবার হয়নি, কিন্তু আমরা খবর পেয়েছি এখন পর্যন্ত এটা গোপন লেভেলে আছে, মিডিয়াগুলো তো আসেনি। বিএনপির একদম যারা পর্দার অন্তরালের খবর রাখেন তারা জানতে পারছেন, আমরা আগেভাগে আপনাদেরকে জানাচ্ছি। প্রফেসর ইউনূস প্যারিসে যে বসে নাই, এবং প্রফেসর ইউনূসের যে ইন্টারন্যাশনাল অ্যাপারেটাস তারা নড়েচড়ে বসেছে। বিশেষ করে প্রফেসর ইউনূসের মরিদ জর্জ সোরেস, যিনি সারা পৃথিবীতে কমপক্ষে 50টা সরকারের পতন ঘটিয়েছেন, তিনি আবার দৃশ্যপটে আসছেন প্রফেসর ইউনূসের সাথে। এমনকি ভারতের সাথে ইউনূসের একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কারণ এটাই শত্রু শত্রু আমার বন্ধু। ইউনূসের সাথে যদি তারেক রহমান প্রতারণা করে তাহলে দেখবেন যে ভারত ইউনূস বন্ধুত্ব হয়ে গেছে, তখন তারেককে চাপ দিতে ভারতকে ব্যবহার করবে ইউনূস। রাজনীতির খেলা এরকমই, যেমন ইউনূসকে আমরা চিনি প্রচন্ড ভারত বিরোধী হিসাবে, তো ভারতকে বাংলাদেশের ইতিহাসে একমাত্র প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূস, যিনি ভারতকে সাইজ করেছেন, নাকানি চুবানি খাওয়াইছেন, সব ঠিক আছে, কিন্তু তারপর ইউনূসের সাথে, যেমন ইউনূসকে যদি রাষ্ট্রপতি না বানায় বিএনপি, দেখবেন যে ইউনূস ভারত ঐক্য হয়ে গেছে। রাজনীতি এমনই ভাই, রাজনীতিকে যদি আপনি সরল মনে করেন বা মনে করেন যে স্থায়ী বন্ধু স্থায়ী শত্রু, এটা ভুল। এটা রাজনীতি, এখানে ধর্মীয় দলের ক্ষেত্রেও সৌদি আরব তাদের শত্রু হতে পারে, সৌদি আরব তাদের বন্ধু হতে পারে, ভারত জামাতের বন্ধু হতে পারে, ভারত শত্রু হতে পারে। ভারতের যে অসততা, এই অসততা রেখেই জামাতের সাথে তাদের চরম সম্পর্ক হতে পারে। যেমন আফগানিস্তানে তালেবানের সাথে ভারতের এখন চমৎকার সম্পর্ক, অথচ তালেবানের উত্থান অমুক্তম এটা নিয়ে ভারতের কত বয়ান। জাস্ট পাকিস্তানকে ডিল করতে, পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্রে তালেবানকে দরকার ভারতের, মিলে গেছে। রাজনীতি এমন, ইউনূস ভারত সম্পর্কে এটা কোনো ব্যাপারই না। মোদি ইউনূসকেই আব্বা মানবেন এটাও সম্ভব, অথবা ইউনূসও মোদিকে আব্বা মানবেন এটাও সম্ভব। এমন কেমন পরিস্থিতি হতে পারে যে অসম্ভব না, যদি ইটস বেটার। যেমন ভারতের চিরশত্রু জামাত এবং ভারতের চিরবন্ধু আওয়ামী লীগ, এমন দিন আসতে পারে যে ভারত তাদের বন্ধু মনে করবে জামাতকে, যদি জামাত ছিপতে যাবে না, এটাও সম্ভব। রাজনীতিতে অসম্ভব বলে কোনো কথা নেই, এবং স্থায়ী বন্ধু স্থায়ী শত্রু বলতে কোনো কথা নেই। সেই জায়গায় প্রফেসর ইউনূস এখন কঠিন খেলা খেলছেন। তার খেলার উদ্দেশ্যগুলো কি? উদ্দেশ্য হচ্ছে যে আমাকে রাষ্ট্রপতি বানাতে হবে, এবং শুধু রাষ্ট্রপতি না, এই সুপারস্টারের রাষ্ট্রপতি না, প্রভাবশালী রাষ্ট্রপতি, ক্ষমতাধর রাষ্ট্রপতি বানাতে হবে, এবং রাষ্ট্রপতি পদ মাঝপথে ছেড়ে বা মেয়াদ পূর্ণ করে এক পর্যায়ে রাষ্ট্রপতি থাকা অবস্থায় আমি জাতিসংঘের মহাসচিব হব। ইউনূসের এই খেলা শুরু। তো দর্শক, এই জায়গায় বিএনপি অনেকটা নিরুপায়, বিএনপি ভেবাচাকা খেয়ে গিয়েছে। মির্জা ফখরুল, আমির খসরুদের যে ফরেন পলিসি, ভারতপন্থী, এগুলো এখন কাজ করছে না। এখন ইউনূসের মরিদ খলিল যা বলছেন সবাই তাতে একতেদা করছে, খলিলকে এখন সবাই আব্বা মানছে। বরং মির্জা ফখরুল এখন হতাশ হয়ে হাল ছেড়ে দিচ্ছে যে ফখরুলদের কথায় আর কিছু হচ্ছে না। বাংলাদেশে ফখরুলরা মন্ত্রী, ফখরুলের দল ক্ষমতায়, ফখরুল মহাসচিব, কিন্তু ফখরুল ইজ ধৈর্য। দেখেন, মির্জা ফখরুলের একটা বক্তব্যকে কেন্দ্র করে আমি এই আলোচনা করলাম, একটু শিরোনামটা ঘুরিয়ে দিয়ে আনলাম, যাতে মানে এখন ইউনূস খেলছেন এই খেলাটা জনগণকে জানানো দরকার। এটাই আমাদের উদ্দেশ্য, জনগণের যে জানার চাহিদা সেটা পূরণ করা, বা রাজনীতির যে ক্ষুধা সেটা পূরণ করা। তো রাজনীতির ক্ষুধার এখন অন্যতম একটা জায়গা হচ্ছে এখন প্রফেসর ইউনূসের যে মিস্টেরিয়াস অ্যাক্টিভিটিস, এটা। তো এই জায়গায় মির্জা ফখরুলের দুইটা বক্তব্য, তাহলে বুঝবেন যে মির্জা ফখরুলের কি অবস্থা। বিএনপির কাছে কেউ বিপ্লব আশা করলে তা ভুল হবে ফখরুল, অথচ 5 আগস্টের পর 5 আগস্টকে বিপ্লব বলেছেন তারেক রহমান নিজে। 7 আগস্ট তারেক রহমান লন্ডন বসে ভাষণে বলেছেন 5 আগস্ট বিপ্লব হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা। রুহুল কবির বিপ্লব বলেছেন, সালাউদ্দিন আহমেদ ভারত থেকে সেটাকে বিপ্লব বলেছেন। এখনো বিএনপির অনেকে এটাকে বিপ্লব বলে, এখনো অনেকে বিপ্লব বলে, 5 আগস্ট বিপ্লব, জুলাই বিপ্লব এই কথা বলে।
আর মির্জা ফখরুল বলছে না 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 আমাদের বিপ্লব, আমাদের কাছ থেকে বিপ্লব আশা করবেন না। এখানে কয়েকটা বিষয়। তাহলে 5 আগস্ট যেটা ঘটেছিল ওটার সাথে বিএনপি সম্পর্ক নেই। 5 আগস্ট বিপ্লব হয়েছিল, যদি সে বিপ্লব ব্যর্থ, কিন্তু হয়েছিল তো বিপ্লবের চরিত্র ছিল, এটা জাস্ট নিছক অভ্যুত্থান নয়। তো সেই জায়গায় বিএনপির ক্রেডিট নেই। আর এই কারণেই বিএনপি বলেছিল যে এই মুহূর্তে আমরা সরকার পতন নিয়ে ভাবি না। আর গণঅভ্যুত্থান এটা ওয়ান কাইন্ড অফ বিপ্লব। বিএনপি যে নিজেদেরকে বলছে উদার গণতান্ত্রিক দল, বিপ্লবী দল নয়। উদার গণতান্ত্রিক দল তারা তো অভ্যুত্থান ঘটায় না ভাই, তারা তো ইলেকট্রাল পলিটিক্সে বিশ্বাস করে। তা আপনি থানা পুড়িয়েছেন কেন? মেট্রো রেলে আগুন দিয়েছেন কেন? আপনি সেতু ভবন পুড়িয়েছেন কেন? বিটিভি ভবনে পুড়িয়েছেন কেন? আপনি কারাগারে হামলা করেছেন কেন? এটা তো বিপ্লবী কাজ, বিপ্লবীর ক্রেডিট নেই, কিন্তু আপনি করেছেন। তা আপনি বলছেন যে বিপ্লব আশা করলে ভুল হবে। মিলছে হিসাব নিকাশ? তো দর্শক, মানে এই যে সংস্কার, এই যে বিপ্লব আশা করলে তা ভুল হবে, মানে মেসিভ সংস্কারের যে আশা, এখানে মির্জা ফখরুল যেটা বুঝিয়েছেন মেসিভ সংস্কার। তুমি বাংলাদেশের দুর্নীতি কিন্তু এটা স্ট্রাকচারের কারণে। যেমন জামাত বা কোনো ইসলামী দল ক্ষমতা আসলেই যে একদম দুর্নীতি দূর হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। কারণ বাংলাদেশের ক্ষমতার কাঠামো কিংবা অ্যাপারেটাস, স্টেট অ্যাপারেটাস দুর্নীতি টিকিয়ে রেখেছে। অতএব এখানে ব্যক্তি ভালো হলে কিছুটা পরিবর্তন হবে, বা ভালো ব্যক্তি আসলে অ্যাপারেটাসই চেঞ্জ করে দেওয়া হবে। বাট এই স্ট্রাকচারে জামাত ক্ষমতা আসলেও আহামরি পরিবর্তন হবে না। এই জন্য জামাতের লোকজন বিভিন্ন জায়গায় দায়িত্বে আছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে যে অধিদপ্তর ডিজি, বিশ্ববিদ্যালয় ভিসি বা নানান কিছু ছিল না, একদম কি দুর্নীতি দূর হয়েছে? এমনকি জামাতের রোকন, জামাতের জেলা পর্যায়ের আমির, সেক্রেটারি, এরা বিভিন্ন কলেজ মাদ্রাসার প্রিন্সিপাল, তো ওইসব প্রতিষ্ঠান থেকে দুর্নীতি একদম শূন্যের কোঠা নেমে এসেছে? হয়নি। কারণ সিস্টেমটা এমন যে চাইলেই সে পুরোপুরি দুর্নীতিমুক্ত করতে পারবে না। জামাতের আমির, থানা আমির, সে প্রিন্সিপাল, তার কেরানি সমানে টাকা মারে, স্ট্রাকচারের সমস্যা। এবং তিনি নিজেও এগুলো জানেন, এবং তিনি নিজেও শিক্ষা বোর্ডে বা বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়ে ঘুষ দিয়ে বিভিন্ন কাজ করেন। দিস ইজ সিস্টেম, রিয়ালিটি। তো এই জায়গায় মেসিভ সংস্কার বিএনপি করতে পারবে না, আমরা বেশি কিছু করতে পারবো না, আমরা এই সিস্টেমে কোন রকম দেশ চালাবো, এরকম একটা বার্তা দিয়েছেন মির্জা ফখরুল। ভাই আমরা বেশি পারবো না, তাহলে পারবে কে? ইউনুস পারবে। ইউনুস আব্বা আসতেছে, ইউনুস আব্বা রাষ্ট্রপতি হয়ে তখন সে বাকিটা করবে, বিএনপি এটা পারবে না। হাল ছেড়ে দিয়েছে বিএনপি নির্ভয়। আবার মির্জা ফখরুল আরেকটা বক্তব্য দিয়েছেন, আজকাল আমার মনে হয় ঢাকা শহরে থাকবো না, বাসযোগ্য মনে হয় না। মানে ঢাকা শহরে মির্জা ফখরুল থাকতে চান না। কতটা অযোগ্য, অপদার্থ এবং হতাশ হলে এই কথা বলে। আরে ভাই, আপনি ক্ষমতায়, আপনার প্রশাসক আপনার পাশে দাঁড়ানো, আপনি বলছেন যে ঢাকা শহরে থাকবো না, তাহলে আপনি ক্ষমতা ছেড়ে দেন। মানে আসলে বিএনপি হতাশ যে না, আসলে আমি কিসের ক্ষমতায়? বিএনপি যে ক্ষমতা এটা তারা মনেই করে না, যে ক্ষমতায় তো খলিল আর ইউনুস আব্বা। দর্শক, ভিডিওটি আপনারা সম্পূর্ণ ইতিমধ্যে দেখে নিয়েছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। এরকম নিত্য নতুন গরম গরম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকুন। কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন একটা নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।